স্যামসাং তাদের এ সিরিজের নতুন জেনারেশনের প্রথম ফোন কিন্তু অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। আজ আমরা কথা বলতে চলেছি স্যামসাং এর নিউলি লঞ্চ হওয়া A16 এর ব্যাপারে। তবে এর আগে স্যামসাং এর A15 এবং A14 কিন্তু অফলাইন মার্কেটে কিন্তু বেশ সাড়া ফেলেছিল, বেশ ভালো কিন্তু সেল হয়েছিল। তবে এইবার কিন্তু A16 স্যামসাং একটা হায়ার প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ করেছে। এই ফোনটা বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 18,999 থেকে। তবে এই প্রাইস পয়েন্টে বেশ কিছু জায়গায় কিন্তু আমার ফোনটার কিছু কমতি লেগেছে। তাহলে আজকে দেখে নেওয়া যাক যে এই ফোনটার মধ্যে মাল মশলা কি দেওয়া হয়েছে আর আদৌ এই ফোনটা আপনাদের নেওয়া উচিত কিনা। এটা একটা স্যামসাং এর ফোন, সো আপনি চার্জার বিহীন পাতলা বক্সে কিন্তু এই ফোনটার সাথে পাবেন। তবে বক্স যদি ওপেন করেন প্রথমেই আপনি ফোন পেয়ে যাবেন এবং সাথে আপনি ডকুমেন্টেশন পেয়ে যাবেন এবং সাথে আপনি একটি টাইপ সি টু সি কেবল পেয়ে যাবেন এবং এই ফোনটা 25 ওয়াটের চার্জিং কে সাপোর্ট করে, যেটা আপনাকে আলাদা করে আউট মার্কেট থেকে কিনতে হবে। ডিজাইনের কথা যদি বলি, আমি তো এই প্রাইস পয়েন্টে আমি খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করিনি। এই ফোনটা নরমালি অন্যান্য ফোনের মতো প্লাস্টিক ফ্রেমের সাথে আসে, তবে যেটা ভালো জিনিস এই ফোনটার মধ্যে গ্লাস্টিক ব্যাক আপনি দেখতে পাবেন। যদি আপনি ফ্রেমের ডিজাইন দেখেন না, তো গত বছরের লঞ্চ হওয়া A35 বা A55 এর মতো কিন্তু অনেকটা দেখতে করেছে। আর বাদ বাকি দিক থেকে যদি আমি ব্যাকের ডিজাইনের কথা বলি, তো অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর ট্রেডমার্ক ডিজাইনই ফলো করেছে। যেটা আমার একেবারে ভালো লাগেনি সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে আপনি ইউ শেপ নচ দেখতে পাবেন, যেটা 2024 এ কিন্তু প্রচন্ড পরিমাণে ওল্ড ফ্যাশন বা আউটডেটেড মনে হয়, যেটা আমার একেবারে পছন্দ হয়নি। আর যদি বেজেলস এর কথা বলেন, তো আগের বারের থেকে কম হলেও সাইডের বেজেল বা চিন কিন্তু আমার এখনো বেশ মোটা মনে হয়েছে, যেটা এখনো বলবো এই প্রাইস পয়েন্টে মেনে নেওয়া যায় না। যদি রেটিং এর কথা বলি, এই ফোনটার মধ্যে আপনি IP54 এ কিন্তু রেটিং পেয়ে যাচ্ছে, যেটা স্যামসাং এর A10 সিরিজের মধ্যে কিন্তু প্রথমবার আপনি দেখতে পাবেন। যদি পোর্টস বাটনের কথা আমি বলি, তো লেফট হ্যান্ড সাইডে আপনি একটি হাইব্রিড সিম স্লট দেখতে পেয়ে যাবেন, নিচে আপনি একটি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন দেখতে পেয়ে যাবেন। রাইট হ্যান্ড সাইডে আপনি একটি পাওয়ার অন অফ বাটন দেখতে পেয়ে যাবেন এবং ঠিক তার উপরেই আপনি ভলিউম রকার দেখতে পেয়ে যাবেন। উপরের দিকে আপনি একটি সেকেন্ডারি মাইক্রোফোন, যেটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে কথা বললে এই ফোনটার মধ্যে আপনি একটা 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 90 হার্জ এর একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটা পিক ব্রাইটনেস 800 নিটস। কিন্তু দুঃখের বিষয় হলো এই ফোনটার মধ্যে আপনি ইউ শেপ নচ দেখতে পাবেন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে একেবারে আউটডেটেড লাগে, যেটা আমি আগেও বলেছি। আমার সত্যি কথা বলতে গেলে এই ডিসপ্লে একেবারে ভালো লাগেনি, কারণ যেই প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে আর যেই টাইমে লঞ্চ হয়েছে সেই টাইমে দাঁড়িয়ে 90 হার্জ এর স্ক্রিন মানে ইউ শেপ নচ সাথে 800 নিটস এর ডিসপ্লে একেবারে মেনে নেওয়া যায় না। তার উপর বেজেলস মানে মোটা মোটা চিনের সাথে বেজেলস দিয়েছে। এই ডিসপ্লে আমি একেবারে ভালো বলবো না, আমার একেবারে ভালো লাগেনি। তার সাথে যেটা মাইনাস পয়েন্ট আরো একটা লেগে, সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে আপনি একটা বটম ফায়ারের সিঙ্গেল স্পিকার দেখতে পাবেন। মানে এই প্রাইস পয়েন্টে সিঙ্গেল স্পিকার, মানে এখন তো 14-15 টাকা ফোনেও ডুয়াল স্পিকার দেওয়া হচ্ছে এবং স্যামসাং নিজেই তাদের M35 যেটা এই অফারে 15,000 টাকা বিক্রি হয়েছে, সেই ফোনে ডুয়াল স্পিকার। সেখানে দাঁড়িয়ে 19,000 টাকা প্রাইস পয়েন্টে শুধুমাত্র এই সিরিজের ফোন বলে সিঙ্গেল স্পিকার একেবারে মেনে নেওয়া যায় না, যার জন্য আপনি আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনি ভালো পাবেন না। এবার আছে পারফরমেন্সের কথা বললে এই জায়গাটাতেও কিন্তু আমার এই ফোনটা একেবারে ভালো লাগেনি। এই ফোনটার মধ্যে পারফরমেন্সের জন্য আপনাকে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। লাইক সিরিয়াসলি এই প্রাইস পয়েন্টে ডায়মেনসিটি 6300, মানে মিডিয়াটেকের প্রসেসর দিয়েছে এক্সিনোসের জায়গায়, তা বলে 6300, মানে 6300 এই প্রসেসরটা 10,000-12,000 টাকা দামের ফোনের মধ্যে দেওয়া হয়, সেখানে 19,000 টাকা দামের একটা ফোনে ডায়মেনসিটি 6300 কোনোভাবে মেনে নেওয়া যায় না। অ্যাটলিস্ট ডায়মেনসিটি প্রসেসর যদি দিতেই হতো 7300 দেওয়া উচিত ছিল, তার নিচে তো একেবারে মেনে নেওয়া পসিবল নয়। এই ফোনটার অন্তত স্কোর 4 লাখ 4.5 লাখের মধ্যে আসে, মানে যেটা এই প্রাইস পয়েন্টে একেবারে কম আমি বলবো। আপনি গেমিং তো ছেড়েই দিন, আপনি BGMI 40 FPS উপরে খেলতেই পারবেন না, কারণ তার কোনো আনলকই নেই, এই ফোনটা সাপোর্টই করে না এই প্রসেসরটা, যেটা সব থেকে মাইনাস পয়েন্ট। আর 40 FPS আপনি স্মুথলি খেলতে পারবেন না। এই ফোনটার মধ্যে আপনি UFS 2.2 স্টোরেজ এবং LPDDR4X RAM দেখতে পাবেন, যেটা এই প্রাইস পয়েন্ট ওকে, সেটা নিয়ে আমি কমপ্লেন নেই, কিন্তু পারফরমেন্সের দিক থেকে স্যামসাং এর তরফ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। ব্যাটারির কথা যদি আমি বলি, তো এই ফোনটার মধ্যে আপনি 5000 mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট আপনি দেখতে পেয়ে যাবেন। চার্জার যথারীতি বক্সে আসবে না, আপনাকে আলাদা করে কিনতে হবে। এবার আসে সফটওয়্যার সেকশনে। এই একটা জিনিস কিন্তু এই ফোনটার যেটা আমাকে প্রচন্ড পরিমাণে কিন্তু ইমপ্রেস করেছে,
এই ফোনটার মধ্যে আপনি One UI 6.1 পেয়ে যাচ্ছেন, যেটা বেস্ট অ্যান্ড্রয়েড 14 এ। সব থেকে চমকদার বিষয় হলো এই ফোনটার মধ্যে আপনি 6 বছরের ওএস আপডেট এবং সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পেয়ে যাবেন, যেটা স্যামসাং প্রোভাইড করছে। তো এই বাজেটে মানে এই প্রাইস পয়েন্টে কিন্তু 6 বছরের ওএস আপডেট কোনোভাবে কোনো ফোন আপনাকে দিচ্ছে না, যেটা কিন্তু স্যামসাং আপনাকে প্রোভাইড করেছে। কিন্তু যেটা আমার এই সফটওয়্যার মধ্যে একটু খারাপ লেগেছে, যেটা স্যামসাং এর থেকে এক্সপেক্ট করি না, সেটা হচ্ছে ব্লোটওয়্যারস। এই ফোনটার মধ্যে আপনি কিন্তু বেশ কিছু ব্লোটওয়্যারস দেখতে পাবেন, পরিমাণে অল্প কিন্তু দেখতে পাবেন। তবে ভালো বিষয় হচ্ছে যেটা এই ব্লোটওয়্যারস গুলো আপনি আনইনস্টল করতে পারবেন। এই ফোনটার মধ্যে আদার দিক থেকে যদি বলা যায়, তো আপনি এই ফোনটার মধ্যে নক সিকিউরিটি দেখতে পাবেন, যেহেতু এই সিরিজের ফোন, তো প্রপার নক সিকিউরিটি আপনি পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটির দিক থেকে কিন্তু এই ফোনটার মধ্যে কিন্তু কোনো রকম সমস্যা নেই। এই ফোনটার মধ্যে আপনি 12টা 5G ব্যান্ড, VoNR এর সাপোর্ট, ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5 সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটার মধ্যে আপনি সমস্ত রকম সেন্সরসও পেয়ে যাচ্ছেন এবং এর সাথে আপনি একটা সাউন্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন। ইভেন এই ফোনটার মধ্যে আপনি NFC সাপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছেন। তো এই প্রাইস পয়েন্টে NFC সাপোর্ট কিন্তু আপনাকে সচরাচর কোনো ফোন দেয় না, যেটা কিন্তু স্যামসাং প্রোভাইড করছে। ইউজুয়ালি কিন্তু স্যামসাং এর কিন্তু ক্যামেরা কিন্তু খুব ভালো হয়, কারণ আমরা দেখেছি স্যামসাং এর লোয়ার লেভেলের ফোন বা একটু আপার লেভেলের ফোন প্রত্যেকটা ফোনেই কিন্তু ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো দিয়ে থাকে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ফোনের কিন্তু ক্যামেরা কোয়ালিটি মানে ক্যামেরা রেজাল্ট কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট করেছে। স্পেক্স ওয়াইজ যদি দেখি, এই ফোনটার মধ্যে আপনি ব্যাকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটাতে কিন্তু আপনি ওআইএস দেখতে পাবেন না। সাথে আপনি 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছেন এবং সাথে 2 মেগাপিক্সেলের একটা আপনি ম্যাক্রো সেন্সর দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটার মধ্যে আপনি ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেখতে পাচ্ছেন। যদি আমি মেইন সেন্সরের ফটোজের কথা বলি, তো এই ফোনটা দিয়ে আপনি ডে লাইটে মোটামুটি ছবি দেখতে পাবেন, ডিটেলস মোটামুটি পেয়ে যাবেন। ডাইনামিক রেঞ্জ আমি খুব একটা ভালো বলবো না, এবং সাথে যদি আপনি লাইট কন্ট্রোলের কথা বলেন, আমার খুব একটা ভালো লাগেনি। তো মোটামুটি ছবি আপনি দেখতে পাবেন। আর কালার আমার ন্যাচারাল সাইড লেগেছে, কারণ ইউজুয়ালি কিন্তু স্যামসাং এর ফোনে কালার একটু বুস্টেড লাগে, তো এই ফোনটার ক্ষেত্রে কিন্তু কালার ন্যাচারাল সাইড লেগেছে, তো ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায়। আর যদি আমি আল্ট্রাওয়াইড সেন্সরের কথা বলি, তো একেবারে বাজে, কারণ এই ফোনটার না আপনি আল্ট্রাওয়াইড সেন্সরের ডিটেলস ভালো পাবেন, না আপনি ডাইনামিক রেঞ্জ ভালো পাবেন, না আপনি লাইট কন্ট্রোল ভালো পাবেন। তো ওভারঅল আল্ট্রাওয়াইড সেন্সরও আমার অ্যাভারেজ লেগেছে, কারণ 5 মেগাপিক্সেল দিয়ে আপনি ক্লিয়ার ডিটেলস পাবেন। আর যদি ম্যাক্রো সেন্সরের কথা বলি, ম্যাক্রো সেন্সরে আপনি ইউজুয়ালি কোনো রকম ছবি তুলতে পারবেন, যেটা আপনি ইউজলেস মনে হবে। তো আমার ম্যাক্রো সেন্সরটাও ইউজলেসই মনে হয়েছে। তবে এর সেলফি ক্যামেরা কিন্তু বেশ ভালো। এই সেলফি সেন্সরে আপনার যে হিউম্যান স্কিন টোন খুব ভালো আসে। আর যদি আমি ভিডিওস এর কথা বলি, সেখানে কিন্তু স্যামসাং প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই ফ্রন্ট এবং ব্যাক দিয়ে আপনি 1080p 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা কোয়ালিটি বিলো অ্যাভারেজ বলবো আমি, একেবারে বিলো অ্যাভারেজ। এই ফোনটার বেস ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 8128GB 82999 এ, এবং এর উপরের ভেরিয়েন্ট 8256GB, যেটা হচ্ছে 21999 এ। তো এই প্রাইস পয়েন্টে আমি এই ফোনটাকে কোনোভাবে আপনাদেরকে রেকমেন্ড করবো না, কারণ এই ফোনটার মধ্যে যেই প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সেই প্রাইস পয়েন্টে এই ফোনটা জাস্টিফাইড করে না। এই ফোনটা যদি 10-12 হাজার টাকার মধ্যে লঞ্চ হয়, তাহলে বলতে ওকে, এটা জাস্টিফাইড করছে, বাট এই প্রাইস পয়েন্টে আমি কোনোভাবে বলবো না যে এই ফোনটা আপনি নিন, কারণ শুধুমাত্র 6 বছরের ওএস আপডেটের জন্য আপনি নিশ্চয়ই কোনো ফোন নেবেন না। আপনি একটা ফোন নেবেন, তার মধ্যে 18-19 হাজার টাকা দামের একটা ফোন নেবেন, তো তার মধ্যে অ্যাটলিস্ট ক্যামেরা কোয়ালিটি আপনি ভালো চাইবেন, ডিসপ্লে কোয়ালিটি ভালো চাইবেন, অ্যাটলিস্ট ডুয়াল স্পিকার থাকবে সেটা চাইবেন, পারফরমেন্স অ্যাটলিস্ট খুব বিশাল ভালো না হলে ডিসেন্ট পারফরমেন্স তো চাইবেন আপনি। তো আপনাকে এটা কোনোটাই প্রোভাইড করছে না। তো সেক্ষেত্রে আমি কোনোভাবেই এই ফোনটাকে আপনাদেরকে সাজেস্ট করবো না নেওয়ার জন্য। আপনারা এই ফোনটা একেবারে স্কিপ করে চলুন। আর আপনি যদি মনে করেন যে এই প্রাইস পয়েন্ট আপনারা স্যামসাং এরই ফোন চাই, যেহেতু স্যামসাং এর একটা ব্র্যান্ড ভ্যালু, স্যামসাং এর ট্রাস্ট রয়েছে, তো সেক্ষেত্রে বলে আপনি স্যামসাং এর M35 এ যান, কারণ M35 ও অ্যান্ড্রয়েড 14 লঞ্চ হয়েছে। আপনি 2 বছরের জাস্ট ওএস আপডেট কম পাবেন। বাট যদি হার্ডওয়্যারের দিক থেকে বলেন, তো সেক্ষেত্রে আপনি ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে, পারফরমেন্স থেকে শুরু করে, আপনি ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে, সব দিক থেকে, ডিসপ্লে থেকে শুরু করে, এবং আপনি এই ফোনটার মধ্যে ডুয়াল স্পিকার পেয়ে যাবেন। তো সব দিক থেকে বলবো আপনার এই ফোনটার থেকে M35 ওয়ে বেটার। আশা করছি যে আপনাদেরকে এই ফোনটার ব্যাপারে সমস্ত কিছু সত্যি কথা বলতে পেরেছি, আপনাদেরকে জানাতে পেরেছি যে হ্যাঁ, এই ফোনটার মধ্যে আদৌ আপনাদের নেওয়া উচিত কিনা আপনারা বুঝতে পেরে গেছেন যে ফোনটার মধ্যে আদৌ কি কি রয়েছে, আর কেন এই ফোনটাকে খারাপ বলছি, কেন স্কিপ করতে বলছি। যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সাইনিং অফ।